আজকে আমরা পড়াবো ইন্টিগ্রেশন। আমরা আজকে ইন্টিগ্রেশন পড়াবো, বিশেষ করে ইন্টিগ্রেশনের ফর্মুলা কয়েকটা দিয়ে ফর্মুলা গুলো কিভাবে অ্যাপ্লাই করা যায় তা আমরা দেখব। তো আসলে ইন্টিগ্রেশন হলো কন্টিনিউয়াস সামেশন। আর ইন্টিগ্রেশন হলো, আমরা যদি গল্পে গল্পে ইন্টিগ্রেশন করি, তাহলে আমি একটা গল্প করি, তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে যে হোয়াট ইজ ইন্টিগ্রেশন। আচ্ছা, এখানে একটা কন্টেনারে পানি আছে। এখন এই পানিটা এখানে ফোটায় ফোটায় পড়তেছে। ওকে, এখন খেয়াল করে দেখো, এই কন্টেনার থেকে পানিটা ফোটায় ফোটায় যখন পড়তেছে, প্রতি সেকেন্ডে কয় ফোঁটা পানি পড়ে, সে রেটটা হলো ডিফারেন্সিয়েশন। রেট অফ ফলিং ওয়াটার ইজ নোন এজ ডিফারেন্সিয়েশন। অর্থাৎ কিভাবে পানি পড়ে। কিন্তু আফটার এ হিউজ টাইম, লার্জ টাইম, 1 ঘন্টা বা 2 ঘন্টায় কি পরিমাণ পানি একটা প্লেস থেকে আরেকটা প্লেসে যায়, বা স্যালাইন থেকে পেশেন্টের গায়ের মধ্যে একটা পুরো স্যালাইন ওয়াটার, 1 লিটার স্যালাইন ওয়াটার পুশ করতেছে ফর এক্সাম্পল 6 ঘন্টা লাগে। এই যে টোটাল অ্যামাউন্ট অফ টাইম, এটা হলো ইন্টিগ্রেশন। আর প্রতি মুহূর্তে কি পরিমাণ যাচ্ছে, সেটা হলো ডিফারেন্সিয়েশন। আবার তোমরা দেখবে ইন্টিগ্রেশনের একটা ছোট্ট একটা ডেফিনিশন আছে। তাহলে আমি রেজিস্টার রুমের থেকে আমি ল্যাবের থেকে একটা খুলে নিয়ে নিচ্ছি রেজিস্টার স্যার বুঝতে লাগে না আমি লিস্টটা নিয়ে আসি তুই কোনটা ওনার বলছি আমার আমার ম্যানেজ করতে হবে। আমি শুনেন আমি একটা ডেফিনিশন দিয়েছি ইন্টিগ্রেশনের, মজা। লাইফ কাকে বলে? জীবন থাকে। জীবন শুরু হয় বর্ণ থেকে, জন্ম থেকে, শেষ হয় গিয়ে মৃত্যু পর্যন্ত। এটা কি সত্য না মিথ্যা বলতো? সত্য স্যার। সত্য। হ্যাঁ, তাহলে জীবনের শুরুটা হলো জন্ম থেকে, শেষ হবে মৃত্যু। আর জীবনের প্রতিটা মুহূর্তে সময় সময়, এই যে ডি টাইম, এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন, ক্ষুদ্র মুহূর্ত। আর পুরো জীবনের ফাংশন হলো এটা, ফাংশন অফ টাইম। এটা কি বলা হচ্ছে জীবন। এখানে জীবনটা হলো একটা ব্যক্তির টোটাল জীবনের সময়টাকে বলা হয় ইন্টিগ্রেশন, ওই জীবনের। আর যেমন আজকের টাইমে আমরা স্টুডেন্ট, ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট ইস্টার্ন ইউনিভার্সিটির, এটা হলো ডিফারেন্সিয়েশন জীবনের সাপেক্ষে, আজকের দিনের ঘটনাটা। আর এরকম 50 60 100 বছর জীবনের সমষ্টিটা হলো ইন্টিগ্রেশন। তাহলে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কিছুটা বোঝা যাচ্ছে যে ইন্টিগ্রেশন হলো কন্টিনিউয়াস সামেশন। যেমনটা বললাম, পানি পড়তেছে পড়তেছে, 1 ঘন্টা 2 ঘন্টা কি পরিমাণ ওয়াটার ফল করেছে একটা থেকে আরেকটা, এই যে রেটটা, এটা হলো ডিফারেন্সিয়েশন। আর টোটাল অ্যামাউন্টটা হলো ইন্টিগ্রেশন। ঠিক এখানেও সেম টু সেম, প্রতিটা মুহূর্তের সময়কে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ক্যালকুলেশন করলে এটাকে বলা হচ্ছে জীবন। আমি ইন্টিগ্রেশনের আরেকটি বাস্তব এক্সাম্পল দিচ্ছি। মনে করো মানুষের, আমি একটা গ্রাফ আঁকলাম। আচ্ছা, এই অরেঞ্জ এক্স এক্সিস, ওয়াই এক্সিস, এই ফাংশনটার নাম দিলাম এফ অফ এক্স। এখন এই ফাংশনটা এখান থেকে শুরু হয়েছে, এদিকে এসে চলে যাচ্ছে একটা নির্দিষ্ট প্লেস, এটার নাম দিলাম এ। আরেকটা প্লেস এর নাম দিলাম বি। এখন এই গ্রাফটা আমি যদি 1000টা স্লাইস করি ছোট ছোট করে, এইভাবে করতে পারি না? Yes. তাহলে প্রত্যেকটা স্ট্রিপের এরিয়া ক্যালকুলেশন করা যায়। আমরা যদি ধরো প্রথম অংশের এরিয়া করতে চাই, এই প্রথম অংশের প্রস্থ হলো এটা,
আর দৈর্ঘ্য হলো উপর থেকে নিচ পর্যন্ত। তাহলে এরিয়ার ফর্মুলাটা আমরা কি জানি? ক্ষেত্রফলের ফর্মুলা জানি? হ্যাঁ, আতিক বলতে পারবে ক্ষেত্রফল কাকে বলে? কখনো শুনেছো? হ্যাঁ, তাব্বির, ক্ষেত্রফলের ফর্মুলা কি আমরা জানি? জি স্যার, ক্ষেত্রফলের ফর্মুলা তো আগে স্যার করেছিল। এইটা হলো ডিএক্স, আর এই অংশটুকুকে আমরা y1 ধরলাম। তাহলে ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। এগুলি মনে হয় ছোটবেলায় পড়েছে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল হয়। আবার তোমরা তো ইঞ্জিনিয়ার মানুষ, তো ভালোভাবে জানার কথা, তাই না? তাহলে এই হলো একটা ক্ষেত্রফল, দুইটা ক্ষেত্রফল, এইভাবে এন সংখ্যক ক্ষেত্রফল আছে। এন এর পরিমাণ যদি অনেক বড় হয়, 1 কোটি 2 কোটি ভাগে ভাগ হয়, তাহলে কিন্তু পুরো এরিয়াটা এসে যাবে। আর যে কথাটা বলছিলাম, এই জায়গাটা গ্যাপ থেকে যায়। আমরা যখন ক্ষেত্রফল তৈরি করি, একটু একটু ক্ষেত্রফল বাদ যাবে। অথবা আমরা যদি অন্যভাবে চিন্তা করি, যে ডান দিকের অংশটুকু ধরি, তাহলে একটু একটু ক্ষেত্রফল বেশি হয়ে যাবে। বাম দিকের ক্ষেত্রফল হিসাব করলে, বাম দিক থেকে হিসাব করলে একটু একটু ক্ষেত্রফল কম হবে, আর ডান দিক থেকে হিসাব করলে একটু একটু ক্ষেত্রফল বেশি হবে। এই কম বেশিকে রিডাকশন করার জন্য ইন্টিগ্রেশনে একটি ধ্রুবক ব্যবহার করা হয়, যার নাম হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টকে সি দ্বারা রিপ্লেস করা হয়, বা যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু দ্বারা রিপ্লেস করা যায়। তো এই ছিল মোটামুটি ইন্টিগ্রেশন। আর ইন্টিগ্রেশন করে আমরা এরিয়া বের করতে পারি, ভলিউম বের করতে পারি, সারফেস এরিয়া বের করতে পারি, টোটাল জীবনের লেন্থ বের করতে পারি, টোটাল টাইম বের করতে পারি। হ্যাঁ, অনেক কিছু আমরা বের করতে পারি এই ইন্টিগ্রেশনের মাধ্যমে। তো যাই হোক, আমরা এখন এই ইন্টিগ্রেশনের কয়েকটা ফর্মুলা তোমাদেরকে দিব। সেই ফর্মুলা অনুযায়ী আমরা কিছু প্র্যাকটিস করব। যেহেতু ইন্টিগ্রেশনটা অনেকেই পড়নি, নতুন, তাই আমরা কিছু প্র্যাকটিস তোমাদেরকে দিয়ে দিব, বাসায় করবে। ইন্টিগ্রেশনের প্রথম ফর্মুলাটাকে বলা হয় পাওয়ার ফর্মুলা। ফর্মুলাটা এই টাইপের: ইন্টিগ্রেশন অফ এক্স টু দা পাওয়ার এন ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এক্স টু দা পাওয়ার এন ডিএক্স। আর কি পড়তে হবে সঠিকভাবে? ইন্টিগ্রেশন অফ এক্স টু দা পাওয়ার এন ডিএক্স। ইন্টিগ্রেশনের এই সাইনটা, এটা মূলত এস থেকে আসে। এস মানে সামেশন, আর কন্টিনিউয়াস সামেশন কি বলা হচ্ছে? ইন্টিগ্রেশন। এইটা থেকেই, এই এস থেকেই এই চিহ্নটা আসে। আচ্ছা, ফর্মুলাটা হলো এক্স টু দা পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি, আর এন এর মান -1 হতে পারবে। এই ফর্মুলাটা আমাদের লোড নিতে হবে। আমি আবার বলছি, সেটি হলো ইন্টিগ্রেশন অফ এক্স টু দা পাওয়ার এন is equals to x to the power n plus 1 divided by n plus 1। আর কিছুক্ষণ আগে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি এর কথা বলেছি, সেই হলো সি। আর একটা বলেছি n এর মান -1 হতে পারবে না। কেন? -1 হলে নিচে শূন্য হয়ে যায়। তো কোনো ফাংশনের নিচের বার যদি শূন্য হয়ে যায়, ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যায়, সেই জন্য এটা হওয়া যাবে না। এই ফর্মুলাটা আমাদের মুখস্থ করতে হবে। তোমরা ক্লাসে আছে 4 জন, কত মিনিট লাগতে পারে মাহফুজুর রহমান ফর্মুলাটা মুখস্থ করতে? আতিক, সাগর দাস, বলো এই ফর্মুলাটা কত মিনিট লাগবে? হুম? স্যার 3-4 বার পড়লেই তো হয়ে যাবে আশা করি। আর 3-4 মিনিট। আর সাব্বির আহমেদ, জি স্যার, 4-5 মিনিট পড়লে হয়ে যাবে স্যার। মুখস্থ করতে কতদিন লাগতে পারে? স্যার 4-5 মিনিট। 4-5 মিনিট লাগবে? তাহলে কি 4-5 মিনিট অপেক্ষা করবো মুখস্থ করার জন্য?
আমার তো ফর্মুলাটা মুখস্থ করা লাগবে। হুম। আচ্ছা, ধরে নিলাম তোমার, হ্যাঁ ধরে নিলাম এই ফর্মুলাটা 5 মিনিট প্র্যাকটিস করলে মুখস্থ হবে। তো 5 মিনিটে কমপক্ষে 100 বার লিখতে পারবো না? 100 বার পারবো। যেমন আমরা এক্সাম্পল দিচ্ছি যে x⁴ মানে x²dx, তাহলে এই ফর্মুলা অনুযায়ী কি হবে? x³ বাই 3। কি আমরা কি বুঝতে পেরেছি? n এর মান 2, জি স্যার। তো 2 হলে 2 + 1 কত? 3। নিচেও তো 2 + 1 3। বুঝা গেল ফর্মুলাটা? হ্যাঁ আতিক, বুঝতে পেরেছি? জি স্যার। স্যার একটু আরেকবার বলবেন? কি বলবো? এই যে এই যে স্যার পরেরটা, হ্যাঁ, পরের লাইনটা। এটা তুমিই জি বলো স্যার। কি হয়েছে দেখো না। এটা কি n না? জি এ- স্যার। এখানে n আর এখানে কি 2, তার মানে n টু। তুলনা করেছি। তা এখানে কত? n+1। তো এখানে কত? 2+1। তো 2+1 সমান কত? 5 না? নাকি? থ্রি স্যার। হ্যাঁ, 2+1 5। আবার না স্যার, থ্রি স্যার। হ্যাঁ সেটাই তো। 2+1 3। এই জন্য বলেছি কোনটা বুঝাবো। এখানে তো আমি আর খুঁজে পাচ্ছি না। জি আরেকটা, স্যার। আরেকটা দিচ্ছি, দেখি নিজে নিজে কর। x⁴ 9 dx, এটা কি হবে? স্যার এটা হবে স্যার উপরে x⁴ 10 আর নিচে হচ্ছে স্যার 10 এটা বলতে হবে x⁴ প্লাস সি। 10 প্লাস জি স্যার। সি। জি স্যার। বলতে হবে x⁴ 10/10। আচ্ছা, তাহলে x dx কত হবে? x dx, x পাওয়ার কত এটা? স্যার x² বাই হচ্ছে 2 + c। হ্যাঁ, x এর পাওয়ার 1, তাহলে হবে x²/2 + c। তা আমরা কি এগুলি বুঝতেছি? জি স্যার। হুম। জি স্যার। এখন তোমাকে দেয়া হলো x⁴ 1/2 dx, এটা কত হবে? এতক্ষণ তো পূর্ণ সংখ্যা ছিল, এখন ভগ্নাংশ। x⁴ ½ তাহলে হাফের সাথে 1 যোগ করলে কত হয়? হুম, হাফের সাথে 1 যোগ করলে পারবে না কেউ? 1 আর ½ 1/2 + 1 যোগ করলে কত হয়? x+c। হুম, এমনটা হয় কি না? 1/2 এর সাথে যদি 1 যোগ করতে না পারি, প্রশ্ন করতে হবে আমি কোথায় আছি। 1/2 + 1, এই প্রশ্নের উত্তর যদি আমরা না পারি, রিথিঙ্ক করতে হবে আমাকে দিয়ে কি করা যাবে। এই রেজাল্ট 3/2। আমাকে কি বুঝিয়ে দিতে হবে কিভাবে 3/2 হয়েছে? না স্যার। না স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। এবার আসো, ইন্টিগ্রেশন অফ x⁴ 3/5, এটা কত হয়? ফর্মুলা কিন্তু একটাই, তাই না? দেখি কত হয়। x⁴ 3/5 + 1, মানে 8/5/8/5। এটা কিভাবে হলো? ওই 3/5 এর সাথে 1 যোগ করলে 8/5 হয়। তাহলে এই কাজগুলো, এটাকে তুমি এইভাবে লিখতে পারো যে 5/8 x⁴ 8/5 প্লাস, এইভাবে লিখো। অর্থাৎ নিচের টার্মটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখতে চাই। তাহলে কি আমরা ইন্টিগ্রেশনের প্রথম ফর্মুলাটা প্রায় 5 মিনিট ধরে আলোচনা করতেছি, বলো তো মুখস্থ হয়েছে কিনা?
সাব্বির স্যার। পারবে এখন? জি স্যার। হ্যাঁ, এখনো পারবে না? আতিক? জি স্যার, পারবো স্যার। স্যার পারবো স্যার। হ্যাঁ, তাহলে বলো তো এক্স টু দা পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কি? এক্স টু দা পাওয়ার এন এর ইন্টিগ্রেশন বলো দেখি। স্যার এক্স পাওয়ার হচ্ছে এন প্লাস ওয়ান বাই এক্স হচ্ছে টু এন দা প্লাস। পাওয়ার বলাটাও সঠিক করে বলতে হবে। এক্স টু দা পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান বলো, না বললে কিন্তু আসবে না। হ্যাঁ, এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান বাই হচ্ছে এন এন প্লাস প্লাস ওয়ান ওয়ান, প্লাস থ্রি। রাইট। সঠিক প্রনাউন্সিয়েশন আমাদের করতে হবে, না পড়লে কিন্তু কাজ করবে না ব্রেন। তাহলে সকলেই বলো, মাইক্রোফোন অন করেই বলো যে এক্স টু দা পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কি? x to the power n+1 by n+1 plus c. হুম, তাহলে আমরা একটি ফর্মুলা শিখলাম, এই ফর্মুলাটা মুখস্থ করার চেষ্টা করলাম। হ্যাঁ, আচ্ছা। এবার মনে করো ইন্টিগ্রেশন অফ 5 dx, এটা কত হবে? ইন্টিগ্রেশন অফ 5 dx, 5 হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো কনস্ট্যান্ট ভ্যালুর এটা আসলে আমরা এইভাবে আলাদা করতে পারি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স। ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন ক্যান্সেল ইচ আদার, শুধুমাত্র এক্স হবে, অর্থাৎ এটা হবে 5x প্লাস 3। মনে করো বুঝোনি, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। তুমি যদি এইভাবে লিখো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অফ আতিক, এই রেজাল্টটা হবে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অফ আতিক, রেজাল্ট হবে আতিক প্লাস সি। আমি ফাইনালে বলছিলাম আমার ল্যাব থেকে একটা দেও, পরে ঠিক করে বুঝতে পারছি স্যার। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ক্যান্সেল ইচ আদার, ফাংশন যা আছে তাই। আমি বুঝতে নাই, আমাকে প্রোটোকল মেনটেন করে দিতে হবে, কতদিন লাগতে পারে ঠিক নাই। আচ্ছা, তাহলে আমরা এই ইন্টিগ্রেশনটা বুঝতে পেরেছি। এখানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট অ্যাজ ইট ইজ কনস্ট্যান্ট থাকবে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের রেজাল্ট x হবে, এই হলো 5x প্লাস 3। আমরা মোটামুটি প্রথম ফর্মুলাটা আমরা শিখলাম। চলো এবার তৃতীয় আরেকটি ফর্মুলাতে যাই। আচ্ছা, কয়টা ফর্মুলা আজকে শেখা যেতে পারে? একটা ফর্মুলা তো 5 মিনিট ধরে আলোচনা করছি, তাই না? তো আজকে 1 ঘন্টা হিসাব করলে তো 12টা ফর্মুলা হয় নাকি? আমরা 12টা না, দেখি কয়টা পারি। যেমন 2 নম্বর একটি ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ ই টু দা পাওয়ার এম এক্স ডিএক্স। এটা রেজাল্টটা লেখার আগে আমি তোমাদেরকে বলি, এর ডিফারেন্সিয়েশন পড়িয়েছিলাম। কারো কি মনে আছে ডিফারেন্সিয়েশন নাকি? আমার প্রশ্ন, ডিডিএক্স অফ ই টু দা পাওয়ার এম এক্স, এই রেজাল্টটা কি কেউ বলতে পারবে? স্যার এম ই টু দি পাওয়ার এম এক্স। আবার বলো। স্যার এম ই টু দি পাওয়ার এম এক্স। হয়েছে, কিন্তু বলার প্যাটার্নটা হয়, এটা হলো এম ই টু দা পাওয়ার এম এক্স, এম ইন্টু ই টু দা পাওয়ার এম এক্স, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, এটা যেহেতু তোমরা জানো, এখন এই ফাংশনটার ইন্টিগ্রেশন করলে এইটা আসবে, আর এমটাকে পক্ষান্তর করলে কি উপরে থাকবে না নিচে থাকবে? এই এমটা এই পাশে আসলে এই এমটাকে যদি ডিভাইড হয়ে যাবে স্যার। ডিভাইড হয়ে গেল, তার মানে ঠিক এইটাই হবে 1/m ই টু দা পাওয়ার এম এক্স প্লাস।
তার মানে ই টু দা পাওয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন কি হবে? টু দা পাওয়ার এম এক্স বাই এম, অথবা 1/m ই টু দা পাওয়ার এম এক্স। মনে রাখার কৌশল হলো, ডিফারেন্সিয়েশনে যেখানে সহগ গুণ আকারে থাকে, ইন্টিগ্রেশনের সেই ভ্যালুটা ভাগ আকারে থাকে। মনে রাখতে পারবো? জি স্যার। আচ্ছা, এবার দেখো এক্সাম্পল দেখো। আমরা লিখলাম ই টু দা পাওয়ার 3x dx, তাহলে কি রেজাল্ট হবে? 1/3 ই টু দা পাওয়ার 3x প্লাস 3। দেখা যায় না? আপনি বুঝতেছি? জি স্যার। এই ফর্মুলা অনুযায়ী m এর মানটা খুঁজে বের করতে হবে। তোমাকে যদি দেওয়া হয় ই টু দা পাওয়ার x dx, তাহলে কি হবে বলো? আচ্ছা, এই অঙ্কটাতে m এর মান কত? স্যার 1 1। তো 1 দিয়ে ভাগ করলে যা 1 স্যার। না করলে তা হবে ই টু দা পাওয়ার x ইন্টিগ্রেশন ই টু দা পাওয়ার x প্লাস সি। 1 দিয়ে ভাগ দেখাইনি, সেম রেজাল্ট। এই দ্বিতীয় ফর্মুলাকে আমরা প্র্যাকটিসের মধ্যে আনতেছি। তৃতীয় ফর্মুলা আরেকটা দিচ্ছি এক্সাম্পল। মনে করো ই টু দা পাওয়ার -7x, এটা কি হবে? কে পারবে? m এর মান কত এই অঙ্কে? হুম? এই অংশে স্যার -7। -7, ই টু দা পাওয়ার -7x বাই -7 প্লাস এ, বুঝতেছি? এই ফর্মুলাটা মুখস্থ করতে কেমন সময় লাগতে পারে বলো? সোহাগ, সাগর দাস। স্যার এটা তো হয়ে গেছে এক কথা বললে চলে, Very কারণ good. প্র্যাকটিস করতে করতে। এটা কোনো সময় লাগবে না, এটা তো ডিফারেন্সিয়েশনের ফর্মুলা থেকে আসছে, তাই এটা সময় লাগবে না। এটাই উত্তর। দেখো, আমি ডিফারেন্সিয়েশনের ফর্মুলা থেকে যে ইন্টিগ্রেশন ফর্মুলা আসছে সবগুলি আমরা পর্যায়ক্রমে দিচ্ছি, তোমরা নিজেরাই বলতে পারবে। আচ্ছা, তোমাকে যদি আমি প্রশ্ন করি যে ddx অফ ln x, এটা কত? কেউ কি পারবে? ln x এর ডিফারেন্সিয়েশন বলছে না আর 1/x নাও এই ডাইরেকশন নাও বলতেছে হিসাবে স্প্যান বড় আছে স্প্যান আচ্ছা, তোমরা খুব ভালো অ্যান্সার দিয়েছো। ln x এর ডিফারেন্সিয়েশন 1/x। তার মানে কি জানো? 3 নাম্বার ফর্মুলাটা হলো এই অংশের ইন্টিগ্রেশন করলে ln x, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ 1/x dx রেজাল্ট হবে ln x প্লাস c। তাহলে যারা এই ফর্মুলা জানো তাদের জন্য তো এটা সহজ হয়ে গেল না? হ্যাঁ, বিল্লাল হোসেন, মুন্না, পরে আসছো না? জি স্যার, কয়েকবার চেষ্টা করছিলাম স্যার, ঢুকতে পারতেছিলাম না, ভিডিও চালু হয়ে যেতেছিল, দেন আচ্ছা, কিছু কিছু ঠিক সময় আছে, করছিলাম। সমস্যা নাই। বলেছি এই ফর্মুলাটা যেহেতু জানি আমরা, ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, তাই 1/x এর ইন্টিগ্রেশন ln x। তাহলে এটা যারা জানে এটা তারা অবশ্যই জানবে, এটার জন্য আর বিশেষ মুখস্থ করা লাগে না। কে, কথা কি ক্লিয়ার, বুঝা যাচ্ছে? জি স্যার। এবার দেখো, আমরা এইটার কোনো আর এক্সাম্পল নাই। 1/x এর ডিফারেন্সিয়েশন, এই সরি ইন্টিগ্রেশন ln x, এটা মনে রাখতে হবে। আমরা জানি বা শিখেছি ddx অফ a টু দা পাওয়ার x, এটাকে কত কেউ বলতে পারি? a টু দা পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন
শিখিয়েছি না? তোমরা ক্লিয়ার হয়ে গেছো নাকি? এত তারপর এক্স এর ডিফারেন্সিয়েশন। হুম, এত তো পরে এক্স এর ডিফারেন্সিয়েশন লন এক্স এত লন তো এ পরে এক্স লন এ। এখন আমরা এই এত তারপর এক্স এর ইন্টিগ্রেশন করব, তা এই কনস্ট্যান্ট ভ্যালুটা পক্ষান্তর হয়ে যাবে। পক্ষান্তর হলে ভাগ হবে না গুণ হবে? কি হবে? এট টু দা পাওয়ার এক্স ডিএক্স, এটা রেজাল্ট হবে এট টু দা পাওয়ার এক্স বাই লন এ প্লাস, এটা পক্ষান্তর হলে নিচে নামবে এবং ভাগ হবে, যেমনটা ওই এম ভাগ হয়েছে। এই হলো, এটার এক্সাম্পল একটি দেখাই। ইন্টিগ্রেশন অফ 5 টু দা পাওয়ার এক্স ডিএক্স, রেজাল্ট কি হবে? এখানে এর মান কত? 5, তাহলে রেজাল্ট হবে 5 to the power x by ln 5 plus c। সাব্বির, আমরা কি বুঝতে পেরেছি এক্সাম্পলটা? আতিক? জি স্যার। হ্যাঁ, স্যার আরেকবার একটু বলেন স্যার। কি আরেকবার বলবো? স্যার এই ফর্মুলাটা আরেকবার একটু বলেন। হ্যাঁ, তুমি আমাকে বলো 4 নাম্বার ফর্মুলাটা কি তুমি বুঝতে পেরেছো কিনা? 4 নাম্বার ফর্মুলা এটা কোথা থেকে আসছে? এটা তোমাদেরকে পড়িয়েছিলাম, টু দা পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন টু দা পাওয়ার এক্স লন এ। তো এটা তো যেহেতু ও পড়িয়ে স্যার, বুঝতে পারছি বুঝতে পারছি। সেইখান থেকে আসছে, তখন এই টু দা পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে এই টু দা পাওয়ার এক্স বাই লন এন, এটা ভাগ হয়ে যাবে, এই আর কিছু না। এখন আমি এক্সাম্পল নিয়েছি কি, এর পরিবর্তে 5 দিয়েছি, 5 টু দা পাওয়ার এক্স ডিএক্স, রেজাল্ট কি হলো? 5 টু দা পাওয়ার এক্স বাই লন 5। এখন এটার সাথে এটা ম্যাচিং করিয়ে নিবে। জি আচ্ছা, স্যার, বুঝতে পারছি। ঠিক, চেষ্টা তো করতে হবে আমাদের। আমরা অলরেডি 4টা ফর্মুলা কিন্তু দিয়ে দিয়ে এলাম। এবার আমি যদি প্রশ্ন করি ডিডি এক্স অফ সাইন এক্স, এর রেজাল্টটা কি হবে? সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন স্যার cos x। cos x, ভেরি গুড। তাহলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হলো cos x। সুতরাং 5 নাম্বার যে ফর্মুলাটা, এই cos x এর ইন্টিগ্রেশন হবে sin x, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ cos x dx, এটা রেজাল্ট হবে sin x প্লাস, যে এই ফর্মুলা জানে তার এই ফর্মুলাটাও জানা হয়ে যাবে। অর্থাৎ sin x এর ডিফারেন্সিয়েশন cos x, অতএব cos x এর ইন্টিগ্রেশন sin x। ও ঠিক না? জি হ্যাঁ, স্যার। না, সহজ হয়েছে। হ্যাঁ। এই রিয়াজুল ইসলাম, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। স্যার আমার এখানে নেটের সমস্যা ছিল স্যার, এই যে মাত্র জয়েন করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো করেছো। তাহলে আমরা শিখলাম, যেহেতু আমরা জানি sin x এর ডিফারেন্সিয়েশন cos x, তাই cos x এর ইন্টিগ্রেশন হবে sin x। এইভাবে, এই জন্য কিন্তু ক্লাসে ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলি খুব ভালো করে শেখার কথা বলেছিলাম। এরপরে আসো, এভাবে কিন্তু আমরা আরো অনেক ফর্মুলা দেখাবো। যেমন তোমাদেরকে যদি প্রশ্ন করি, আমরা উত্তর দিতে পারবে যে ডিডি এক্স অফ cos x, cos x এর ডিফারেন্সিয়েশনটা কি? মাহফুজ বলতে পারো? মাইনাস সাইন এক্স। মাইনাস সাইন এক্স, ভেরি গুড। cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স। তাহলে এখান থেকে আমরা 6 নাম্বার ফর্মুলাটা নিয়ে যাচ্ছি। 6 নাম্বার ইন্টিগ্রেশনের ফর্মুলা হলো এই সাইন এক্স এর ইন্টিগ্রেশন,
সাইন এক্স ডিএক্স হবে মাইনাস কজ এক্স প্লাস সি। অর্থাৎ মাইনাসটা পক্ষান্তর করে দিতে হয়, যেমনটা আমরা এই জায়গায় কিন্তু পক্ষান্তর করে দিয়েছিলাম। ওটা মুছে ফেলেছি, এ টু দা পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন এ টু দা পাওয়ার এক্স বাই লন এন, ওই কনস্ট্যান্ট ভ্যালুটা ভাগ হয়েছে। তো এখানে কিন্তু একটা মাইনাস ছিল, মাইনাসটা পক্ষান্তর করে দিয়েছে। তো এই হলো 6টি ফর্মুলা। আরো অনেক ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলি আমাদের ধীরে ধীরে শিখতে হবে। আমরা ইন্টিগ্রেশনের সাইনের ফর্মুলা শিখেছি, কজের ফর্মুলা শিখেছি, তারপরে আরো অনেকগুলো আছে। আমরা ট্রাইগোনোমেট্রিক রেশিও আছে আমাদের 6টি, এই 6টি ট্রাইগোনোমেট্রিক রেশিও এই ছবিগুলো একটা পরে বের করবো। 6টা রেশিওর আমরা ফর্মুলাগুলি পর্যায়ক্রমে শিখবো। আমি সাইন কোসাইন 6 7 5 6 দিয়েছি ফর্মুলাগুলি। আরো একবার, হ্যাঁ তুমি আরো একবার আমরা একটু আলোচনা করব। ওকে, তোমাদেরকে যদি প্রশ্ন করি, দেখি পারো কিনা বা মনে আছে কিনা। ডিফারেন্সিয়েশনের ফর্মুলা জিজ্ঞেস করতেছে যে ddx অফ সাইন mx, এটা কি কারো মনে আছে? সাইন mx এর ডিফারেন্সিয়েশন সাব্বির, কে বলো? হ্যাঁ, আমি সাব্বির স্যার। তুমি সাব্বির, বন্ধ করে দাও এখানে যেহেতু আসছো। যেহেতু লাইট আসছো, আর দরকার নাই। আচ্ছা, সাব্বির বলতে পারবে সাইন mx এর ডিফারেন্সিয়েশন কি? স্যার রিমুভ সঠিক ফরনিং। আচ্ছা, সাব্বির ফরনিং। আর ওইদিকে কে কে পারবে সাইন mx এর ডিফারেন্সিয়েশন? আমি পড়িয়েছিলাম। সাগর দাস পারবে সাইন mx স্যার এর? স্যার এম কজ এম এক্স। হ্যাঁ, এম কজ mx, ভেরি গুড, ধন্যবাদ। অর্থাৎ এখান থেকে আমরা 5 স্টার ফর্মুলা দিচ্ছি। 5 নাম্বার তো একটা দিয়েছি, এটাও 5 নাম্বারই। এই cos mx এর ইন্টিগ্রেশন করলে হবে, cos mx এর ইন্টিগ্রেশন করলে এই টা পক্ষান্তর করতে হয়, তাই নিচে নেমে যাবে 1/m sin mx প্লাস c। তার মানে কোন স্টুডেন্ট যদি এই ফর্মুলাটা জানে, সেইটাও জানে। জাস্ট ঘুরিয়ে বসিয়েছি। cos mx এর ইন্টিগ্রেশন হলো 1/m sin mx, অর্থাৎ এই টা এখানে আর থাকবে না, পক্ষান্তর হয়ে যাবে। পক্ষান্তর হয়ে গেলে একটা ভাগ হিসেবে বসবে। আবার আমরা যে শিখেছি যে, তোমাদেরকে শিখিয়েছি আমি মিড টার্মে ddx অফ cos mx, এটা শিখিয়েছিলাম মাইনাস m sin mx। এখান থেকে 6 নাম্বার ফর্মুলাটা আবার দিচ্ছি, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ sin mx dx রেজাল্ট হবে মাইনাস 1/m cos mx প্লাস। অর্থাৎ এই 5 নাম্বার এবং 6 নাম্বার, এই দুটা ফর্মুলা কিন্তু আমার ডিফারেন্সিয়েশন থেকে এসেছে। আমরা যারা ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলি স্যারের কথা অনুযায়ী পড়েছি, তাদের জন্য এই 5 6 ফর্মুলাগুলি নতুন কিছুই না, জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ফর্মুলা জেনারেশন করবো। আচ্ছা, আরো অনেকগুলো ফর্মুলা আছে। যেমন আমি যদি প্রশ্ন করি যে ddx অফ 10x, 10x এর ডিফারেন্সিয়েশন বিল্লাল হোসেন বলতে পারবে? 10x এর ডিফারেন্সিয়েশন? হুম, এই সাব্বির পারবে? পড়েছো কখনো? স্যার পড়েছি আমি, ভুলে গেছো?
মাথায় কাজ করে না। হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে বলো না। জি স্যার, 10 স্কোয়ার হচ্ছে স্যার সেক স্কোয়ার এক্স। 10x এর ডিফারেন্সিয়েশন সেক sec স্কোয়ার স্কয়ার x। এক্স। জি স্যার। জি, সাব্বির, তোমার বন্ধু সাব্বির আমার সাথে আছে। ও বলেছে 10x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x। তার মানে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হবে 10x। তাহলে 7 নাম্বার যে ফর্মুলাটা, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx, এটা কি হবে? 10x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ফর্মুলাটা কঠিন হয়ে গেল না? রিয়াজুল, বুঝতেছি? জি স্যার। তাহলে আমাদের মনে রাখতে হবে 10x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, অতএব sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হবে 10x। আমি এই টাইপের আর অনেক ফর্মুলা আছে, তোমরা লোড নিতে পারো না, হয়তোবা ওইভাবে পড়তে পারতেছো না, তাই আমি আর ত্রিকোণমিতির ফর্মুলাতে যাচ্ছি না। আমি আরো কয়েকটা বেসিক ফর্মুলা নিয়ে আলোচনা করতেছি। সাইন, কোসাইন এবং টেন, 3টা ফর্মুলা দিলাম। বাকিগুলি তোমরা পরবর্তীতে ভবিষ্যতে যদি পারো পড়তে। তাহলে এখন পর্যন্ত 60টি ফর্মুলা দিয়েছি। 60টি ফর্মুলা আমরা মুখস্থ করব, প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে ব্রেনের মধ্যে নিব। আগে পড়নি এই কথা বলার কোনো দরকার নাই, স্যার ডিপ্লোমায় পড়িনি, ইন্টারমিডিয়েটে পড়িনি, কোনো দরকার নাই। এখন পড়তেছি কিনা, দ্যাট ইজ দ্য মেইন ইস্যু, মেইন কনসার্ন, তাই না? এখন পড়তেছে না, শুধু আগের গল্প বলতেছে, আগে পড়োনি, লাভ তো নাই। এখন পড়ো, আগে না পড়লেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এখন পড়তে হবে বেশি বেশি করে। আচ্ছা, তাহলে আমরা 60টি ফর্মুলার মধ্যে 2টি ফর্মুলা ছিল ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা, সরি 3টি, আর 4টা ছিল বেসিক ফাংশনের ফর্মুলা। প্রথম ফর্মুলাটার নাম ছিল পাওয়ার ফর্মুলা, এক্স টু দা পাওয়ার এন। আমি আহ, আরো কয়েকটি ফর্মুলা দিতে হচ্ছে বেসিক ফর্মুলার মধ্যে। 8 নাম্বার বেসিক ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটা পারতে হলে আমাদের ডিফারেন্সিয়েশন জানতে হয়। ফর্মুলাটা দেখতে একটু কেমন যেন দেখাচ্ছে। ইন্টিগ্রেশন অফ, উপরে হলো নিউমারেটরে এফ ড্যাশ অফ এক্স, ড্যাশ মানে কি? ড্যাশ মানে কি বলতে পারবে সাব্বির? এই তোমরা কেউ বলতে পারবে? হ্যাঁ, একবার ডিফারেন্সিয়েশন না। ভেরি গুড, একবার ডিফারেন্সিয়েশন। উপরে একবার ডিফারেন্সিয়েশন, আর নিচে হলো মেইন ফাংশন এফ অফ এক্স। এই মডেলে যদি থাকে তাহলে তার রেজাল্ট হবে লন অফ এফ অফ এক্স প্লাস সি, এই ফর্মুলাটা। চলো এই ফর্মুলার কয়েকটা এক্সাম্পল শিখি। ধরো নিচে আছে 10x আর উপরে আছে sec স্কয়ার x, তাহলে এই ইন্টিগ্রেশনের রেজাল্ট কি হবে? কে বলতে পারবে? তুমি যদি f অফ x সমান ধরো 10x, তাহলে f ড্যাশ অফ x কি হবে? sec স্কয়ার x হবে না? নিচেরটা f অফ x, আর ড্যাশটা কি হবে? তাহলে 10x এর ডিফারেন্সিয়েশন, 10x এর ডিফারেন্সিয়েশন কি? এই তুমি বলো। সেক স্কোয়ার এক্স। ওই বলো না যে, ওই খাতা উল্টা দিতেছো কেন? বলতে হবে, কিছুক্ষণ আগে না একবার দেখে বলছো, এটি তো আবার জিজ্ঞেস করেছি, তাই না? আচ্ছা, সেকেন্ড স্কয়ার এক্স, তাহলে কি এর সাথে মিলে এই ফর্মুলার সাথে? তাহলে রেজাল্ট কি হবে? রেজাল্ট হবে লন অফ 10x প্লাস, কে কে বুঝুনি এই ফর্মুলাটা?
হ্যাঁ, সাগর দাস, বুঝতে পেরেছ? আরেকবার বুঝিয়ে দিব। জি স্যার, বুঝতে পারছি আমি। পরে একটু আমি বুঝিয়ে আরেক- বুঝিয়ে দিলে ভালো হয় আরেকটা স্যার। এক্সাম্পল দিয়ে আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো। মনে করো 2x+3 আর উপরে আছে 1 dx, এই ইন্টিগ্রেশনটা করো। তাহলে নিচের ফাংশনটাকে ধরবো f(x), এই ফর্মুলার সাথে মিলাবার জন্য। অর্থাৎ f(x) সমান 2x+3। এবার যদি প্রশ্ন করি f'(x), f(x) তো আমরা ধরলাম 2x+3, f'(x) কত? মাহফুজ বলতে পারবে? মাহফুজুর রহমান, জি স্যার। f(x) হলো 2x+3, f'(x) কত? 1। 1। সাব্বির বলতে পারবে? ডিফারেন্সিয়েশন করো নাই? সমস্যা কেন? প্র্যাকটিস করতে হবে বেশি 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 বেশি। স্যার কনস্ট্যান্ট মান তো জিরো আসার কথা না? তাহলে f(x) সমান 2x+3, f'(x) কত? পারতেছো না? স্যার ডিফারেন্সিয়েশন করলে ওয়ান, ওটা জিরো হবে না স্যার? কোনটা জিরো হবে? স্যার ওয়ানের কথা বললাম। 1। আরে বাবা, আমি তো এই 1 এর কথা বলিনি, নিচের ফাংশনটাকে ধরেছি ও আচ্ছা আচ্ছা স্যার। নিচের ফাংশনটা কি ধরেছি f(x), তাহলে এইটাকে একবার ডিফারেন্সিয়েশন করবে। 2x এর ডিফারেন্সিয়েশন কত? 2x এর ডিফারেন্সিয়েশন এনিবডি? আতিক? হ্যাঁ, 2x এর ডিফারেন্সিয়েশন না পারলে হবে। 2x এর ডিফারেন্সিয়েশন হলো 2, আর 3 এর ডিফারেন্সিয়েশন 0। 3 কনস্ট্যান্ট, তার ডিফারেন্সিয়েশন রেজাল্ট 0। এই জন্য দেখো, ইন্টিগ্রেশন করতে গেলে ডিফারেন্সিয়েশন তোমাকে আঘাত করবে। সেই আঘাত সহ্য না করতে পারলে তুমি কিছুই পারবে না, যত ছোট হোক আর যত বড়। ডিফারেন্সিয়েশন তোমরা যে পড়োনি, তোমরা মনে করেছো কোন রকমে স্যারের কোর্সটা বেঁচে গেলে হলো। তুমি যদি সত্যি ডিগ্রি করতে চাও, বেশি না হোক, তোমাকে অল্প করে হলেও ডিফারেন্সিয়েশন শিখতে হবে, এবং সেটা ব্রেনের মধ্যে নিয়ে শিখতে হবে। তুমি উপরে উপরে চালিয়ে দিবে, তোমাকে দিয়ে হবে না। 2x এর ডিফারেন্সিয়েশন যে 2, এটা কিন্তু ওই যে ম্যাক্সিমাম মিনিমাম পড়ানোর সময়ও দেখিয়েছে। এখন তোমরা বুঝতেছো না, বুঝার কিছুই নাই, ওই ফর্মুলা গুলি তো পড়তে হবে ব্রেনে, পড়লে পারবে। আচ্ছা, তাহলে এখন আমরা ধরে নিলাম বুঝতে পেরেছি f'(x) সমান, অর্থাৎ উপরে যদি 1 এর পরিবর্তে 2 থাকতো, তাহলে কিন্তু আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারতাম। উপরে 2, নিচে 2x+3 dx। এখন 2 লিখে ফেলছি, কিন্তু এটা তো ঠিক করিনি। 2 তো আমার ছিল না। 2 কি উপরে ছিল? ছিল না। তো যেহেতু লিখে ফেলছে, এটাকে ব্যালেন্স করতে হলে আরেকটি 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 1/2 দ্বারা গুণ করতে হবে। তখন এই 2 আর এই 2 কাটা যাবে, আগের মতোই। কথাটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। কেন 2 এনেছি? প্রশ্ন, আমি কেন এখানে 2 এনেছি, কেন 3 আনি নাই, 5 আনিনি? এর উত্তর কি দিবে? স্যার টু কে কাটার জন্য, ব্যালেন্স করার জন্য। না না না, এই 2 ব্যালেন্সের জন্য আনছি। এই 2 তো ব্যালেন্সের জন্য আনিনি। এই 2 হলো নিচের ফাংশনের একবার ডিফারেন্সিয়েশনের রেজাল্ট, আমাকে একটু আনতেই হবে। ও আচ্ছা, পরের। এই 2 আর এই 2 হলো ব্যালেন্সিং 2, এখানে দিতে হয়েছে, তাই এখানে আমরা কে, এরকম হয় না অনেক সময় বাবা মায়ের কাছ থেকে টাকা চাওয়া হয়, তো বাবা মার পকেটে নাই, তো টাকা তো দিতে হবে, কোথা থেকে আনে? ধার করে আনে না? তো ঠিক এরকম আমার দরকার, এখানে দিয়েছি, এখন ব্যালেন্স করে দাঁড় করতে হয়েছে, না হয়তো দিব কোথা থেকে? সে ধারটা হলো ভাগ করতে। তাহলে দেখো, এটা কি 6 নম্বর ফর্মুলার সাথে মিলে কিনা?
মাথায় কাজ করানো লাগবে, অবশ্যই নিলে তখন লন অফ নিচের ফাংশনটা এফ অফ এক্স, অর্থাৎ 2x প্লাস 3 প্লাস সি। এই আমরা লগারিদমিক ফাংশনে ব্র্যাকেটের পরিবর্তে মডুলাস সাইন, কারণ মডুলাসটা কখনো নেগেটিভ হয় না, ইট শুড বি অলওয়েজ পজিটিভ। সেজন্য আমরা লগারিদমিক ফাংশনে মডুলাস ইউজ করি। তো আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি। শাওন বাবু, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। তোমার কাছে কি চেয়ার টেবিল বা খাতা কলম আছে, না এমনি বসে আছো না রাস্তায়? স্যার চেয়ার টেবিল খাতা কলম দুটো আছে স্যার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা কিছুটা বুঝতে পেরেছি। এখন আরেকটু বোঝার জন্য আরো দুই একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, আর নিচে হলো এক্স স্কোয়ার প্লাস। তাহলে আমরা কি করব? এই নিচের ফাংশনটা এফ অফ এক্স, এক্স স্কোয়ার প্লাস, তাহলে এফ ডেশ অফ এক্স, সাব্বির তো সারেন্ডার করেছে আমার সাথে বসে। অন্য কেউ কি পারবে এফ ডেশ অফ এক্স কত? আমি তো তোমাদেরকে ম্যাক্সিমাম মিনিমাম পড়াচ্ছি বা পড়িয়েছি। কে বলবে? হ্যাঁ, হৃদয়, রিয়াজুল ইসলাম হৃদয় বলতে পারবে? সাগর দাস, এফ ডেশ অফ এক্স কত বলো? স্যার টোয়াইস এক্স এক্স টু দি পাওয়ার 1। ওয়াইস এক্স টু দা পাওয়ার ওয়ান, ওয়ান বলতে হয় না, শুধু টু এক্স, আচ্ছা শুধু স্যার। টু এক্স। আর ফোর এর ডিফারেন্সিয়েশন কত? জিরো। তাহলে স্যার জিরো কনস্ট্যান্ট, জিরো। ফোর এর ডিফারেন্সিয়েশন এসেছে জিরো, আর এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন টু এক্স। তাহলে এফ ডেশ অফ এক্স কত পেলাম? এটা পেলাম আমরা টু এক্স। এই ডিফারেন্সিয়েশন তো থাকতে হবে। এখন আমাদের এখানে কিন্তু এক্স অলরেডি আছে, তাহলে আমরা যদি এটা টু এক্স লিখে দেই তাহলে একটু ভুল হয়ে গেল না? টু এক্স আনতে হবে। কেন আনতে হবে? ফর্মুলার সাথে মেলাবার জন্য। যেহেতু টু একটা অতিরিক্ত, তাই আমরা টু দ্বারা ভাগ করে দিই। এখন এই টু কাটা যাবে, আগেরটাই তো হয়ে গেল। এখন আমরা তাহলে ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারি? লন অফ এক্স স্কোয়ার প্লাস এই প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টস, ইন্টিগ্রেশন। আমরা শুরুতে গল্প করেছিলাম জীবনের গল্প। জীবনের প্রতিটা মুহূর্তটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন, আর পুরো জীবনটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন, সময়ের সাপেক্ষে। এই ইন্টিগ্রেশনের বিভিন্ন ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আর এখন যে ফর্মুলাটা দেখাচ্ছি সেটি হলো 8 নম্বর ফর্মুলা। আমি আজকে এই 8 নম্বর ফর্মুলা দিয়ে তোমাদের সাথে ডিসকাস করতেছিলাম যে কিভাবে করতে হয়। আমরা পরীক্ষায়ও কিন্তু এই 8 নম্বর ফর্মুলা দিয়ে প্রবলেম আসবে। তো আমাদের যে মূল সমস্যাটা সেটি হলো আমরা কেন যে ডিফারেন্সিয়েশনটা শিখিনি এখনো, ডিফারেন্সিয়েশনের ফর্মুলার কথা বললে এখনো আমরা কিছুই পারি না। তো কখন পারবো আমি জানি না। ঠিক আছে, আমি সাব্বির সহ তোমরা যারা আছো ক্লাসে সকলকেই বলি, যেহেতু কষ্ট করে পড়ালেখা করতেছো, ব্রেনের মধ্যে একটু চাপ দিতেই হবে। আমি মনে হয় 15টা ফর্মুলা দিয়েছিল ডিফারেন্সিয়েশন। এখন জিজ্ঞেস করলে শুধু পৃষ্ঠা উল্টালে তাহলে কিন্তু হলো না। তুমি যতই দোষ দাও যে স্যার এগুলি মাথায় ঢোকে না, ভুল কথা। কে বলছে মাথায় ঢোকে না? বন্ধু একটা গল্প করছে, কোথায় কি হয়েছে না হয়েছে সব তো মনে থাকে। মনে থাকে না গল্প শুনলে? তো এই গল্প কেন মনে থাকে না? মনে রাখার মতো করে গল্পটা শুনতেছি না। হ্যাঁ,
তো আমাদের গল্পগুলি শুনতে হবে, ডিফারেন্সিয়েশনের ফর্মুলা শিখতে হবে, তাহলে আমরা ইন্টিগ্রেশন পারবো, ডিফারেন্সিয়েশন পারবো। কারণ ইন্টিগ্রেশনের বেসিক না থাকলে কিন্তু আমরা আমাদের কিছুই করতে পারবো না। আচ্ছা, আমি একটু আপডেটেড ইন্টিগ্রেশন করব, যেমনটা ডিফারেন্সিয়েশন করেছিলাম। তোমাকে একটা ডিফারেন্সিয়েশনের কথা স্মরণ করিয়ে দিই। আহ এটা মনে আছে কিনা দেখো তো। আমরা যখন ddx অফ e টু দা পাওয়ার x সাইন ইনভার্স এক্স এই ডিফারেন্সিয়েশনটা করি, তখন কিভাবে করেছিলাম? তখন আমরা পৃষ্ঠা উল্টালে হবে না, ব্রেন থেকে আনতে হবে। আজকে তো পড়িয়েছি, এই পুরোটুকুকে আমরা মনে মনে এক্স ধরেছি। এটা হলো মনে মনে এক্স, তাহলে হলো ই টু দা পাওয়ার এক্স। ই টু দা পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন আজকেই বলেছি, ই টু দা পাওয়ার এক্স। তাহলে এর রেজাল্ট হলো ই টু দা পাওয়ার এক্স। এক্স বলতে এক্স সাইন ইনভার্স এক্স, এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স। তবে আমরা যাকে এক্স ধরেছি সে কিন্তু এক্স না, তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ই টু দা পাওয়ার এক্স সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা প্রথমে এই পুরোটুকু মনে মনে এক্স ধরেছি, তাহলে ই টু দা পাওয়ার এক্স, ই টু দা পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দা পাওয়ার এক্স। যাকে এক্স ধরেছি সে তো এক্স না, তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। এখন এইখানে ই টু দা পাওয়ার এক্স সাইন ইনভার্স এক্স রেখে দিলাম, আর এই অংশটুকু গুণ আকারে আছে। তো গুণ আকারে যদি থাকে, কোন ফর্মুলা যেন অ্যাপ্লাই করা হয়? ফর্মুলাটা হলো প্রোডাক্ট ফর্মুলা। দুটি ফাংশনের গুণফল থাকলে, অর্থাৎ প্রথমে আমরা এক্স কে রেখে দিব, সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন তোমাদেরকে দিয়েছিলাম, 1/1 মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স এর ডিফারেন্সিয়েশন 1 ইনটু সাইন ইনভার্স এক্স। এই হলো এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন। এটা এগুলি কিন্তু আমাদের লাগবে, আমি পড়িয়েছি। তো মূলত এই ডিফারেন্সিয়েশন গুলো না পারার কারণে আমরা ইন্টিগ্রেশন গুলো পারতেছি না। সেজন্য আমি বলবো, আমাদের শিক্ষা জীবনটাকে চলমান রাখতে হলে কিছু ফর্মুলা আমাদেরকে ব্রেনে রাখতে হবে। ডিফারেন্সিয়েশনের ইউভি ফর্মুলা থেকে শুরু করে আজকে ইন্টিগ্রেশনের কয়টি ফর্মুলা দিয়েছি? 8টি ফর্মুলা। এই 8টি ফর্মুলা ভিত্তি করে আমরা কিন্তু আমাদের বেসিকটা স্টার্ট করতে পারতেছি না। আমাদের ইন্টিগ্রেশনের আনুমানিক 20-25টা ফর্মুলা আছে, যে 25টা ফর্মুলা আমরা পারলে ইন্টিগ্রেশনটা পারবো। শুধু 8টি ফর্মুলা দিয়ে আমরা পারবো না। তো যাই হোক, আমরা 8টা ফর্মুলা আপাতত শিখি, আমরা পরবর্তীতে আরো ফর্মুলা শিখবো। আর ইন্টিগ্রেশনের বেসিক যদি আমরা না পারি, তাহলে কোনো অপারেশন পারবো না। ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশনস আছে, সেগুলোও পারবো না। তুমি আরেকটু এদিকে বসো, আমি স্লাইডে কতগুলো অঙ্ক দেখাবো। তোমরা কি স্লাইডটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে।
দেখো, এখানে আমরা স্লাইডে টপিকটা দিয়েছি। Sorry, একটু আরেকবার শেয়ার করে নিচ্ছি। আমাদের টপিকের নাম হলো বেসিক আইডিয়া অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। এই টপিকে আমরা তোমাদেরকে কিছু জিনিস আলোচনা করব, একেবারে ফান্ডামেন্টাল জিনিস। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের সংজ্ঞা আমরা দিয়েছি এরিয়া প্রবলেম, অর্থাৎ ক্যালকুলাস ইজ ডিভাইডেড ইনটু টু ক্যাটাগরিজ। ক্যালকুলাসকে দুই ভাগে ভাগ করা হয়। একটিকে বলা হয় ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, যাকে সংজ্ঞা অনুযায়ী লেখা হয় রেট অফ চেঞ্জ, পরিবর্তনের হার। যেমনটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে উদাহরণ দিয়েছিলাম যে ফলিং ওয়াটার অথবা জীবনের আজকের মুহূর্ত, রেট অফ চেঞ্জ অফ লাইফ, সময়ের সাপেক্ষে। আরেকটি হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস, অ্যাকুমুলেশন বা সামেশন। তাহলে ক্যালকুলাসকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটিকে বলা হয় ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আর একটিকে বলা হয় ইন্টিগ্রাল। এই দুটার কনসেপ্ট একসাথে আমাদের থাকতে হবে। এই দুটাকে একসাথে বলা হয় ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস, অর্থাৎ কনসেপ্ট অফ কানেক্টস ডিফারেন্সিয়াল এন্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাসের যে কানেক্টিভিটি, তাকেই বলা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস। আমরা এই স্লাইডটা মোটামুটি পুরোটুকুই বোঝার চেষ্টা করব পর্যায়ক্রমে। এখানে বাম দিকে একটা চিত্র দেখানো হয়েছে, যে চিত্রটা আমরা কিছুক্ষণ আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম। এই চিত্রে আমরা একটা ইন্টিগ্রেশনের কথা বলেছি, যেখানে ফাংশনে এ থেকে শুরু হয়েছে, ফাংশনটা শেষ হয়েছে বি তে গিয়ে, আর ফাংশনটা হলো এফ অফ এক্স। তাহলে ইন্টিগ্রেশন করলে এই এলাকাটা আমরা পাবো। এখানে ইন্টিগ্রেশন যে কন্টিনিউয়াস সামেশন, সেটা আলোচনা করা হয়েছে। অর্থাৎ ছোট ছোট স্ট্রিপ নেওয়া হয়েছে, প্রত্যেকটা স্ট্রিপ যোগ করলে টোটাল রেজাল্টটা পাওয়া যায়। এটি আমরা এখানে ইন্টিগ্রেশনের সংজ্ঞাতে বলেছি। এটা আমরা ওই যে তোমাদেরকে বলেছিলাম, দৈর্ঘ্য গুণন প্রস্থ, ডেল এক্স হলো ডিএক্স, ডেল্টা এক্স হলো প্রস্থ, আর এফ অফ এক্স হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে হয় ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে লিমিট অ্যাপ্লাই করলে আমাদের টোটাল যে ক্ষেত্রফল সেটা আসবে। এখানে বলা হচ্ছে, যদি তোমরা দেখো n টার্মস টু ইনফাইনিটি, অর্থাৎ ইনফাইনিটি সংখ্যক ভাগে আমরা ভাগ করেছি, এক ভাগ দুই ভাগ এরকম ইনফাইনিটি সংখ্যক ভাগে ভাগ করলে তাহলে আমরা টোটাল ইন্টিগ্রেশন পাবো। এটা হলো কনসেপচুয়াল ম্যাটার। এখান থেকে আহ আমরা বেসিকটা শিখতে পারলাম। এবার ফর্মুলাতে আসো। ফর্মুলা হলো ইন্টিগ্রেশনের, ইনডেফিনিট ইন্টিগ্রেশনের সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে। সংজ্ঞাটা হলো, আমরা বলেছি এ ফাংশন f is called antiderivative or integration of f of x on a given interval যদি f dash of x equals to f of x। এটা দিয়ে কিন্তু আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা গুলি আমাদেরকে দিয়েছি। তো এখানে ছোট্ট সংজ্ঞা দেওয়া আছে, f of x এর ইন্টিগ্রেশন হলো ক্যাপিটাল f of x প্লাস। এগুলি আমরা পর্যায়ক্রমে একটু একটু করে পড়বো। আমরা চলে যাই মূল ডেফিনিশনস গুলিতে। এইখানে
অনেকগুলা ইন্টিগ্রেশন আছে, ছোট ছোট ফর্মুলা করে দেওয়া আছে আমাদের টেক্সট বইয়ে। এক্সাম্পল 4, আমি এই এইটা ছাড়া আমি তোমাদেরকে একেবারে আরো বেসিক একটা বই থেকে কয়েকটা পৃষ্ঠা তোমাদেরকে ছবি তুলে দিব এবং সেই ইন্টিগ্রেশন গুলি প্র্যাকটিস করবে। আর করে দেওয়া অঙ্ক তোমাদেরকে দিব। আর এখানে শীটের মধ্যেও, যে এখানে বই থেকে এক্সাম্পলস গুলি নিয়েছি, অনেক বড় শীট। আমার যে সমস্যাটা হচ্ছে, তোমরা ডিফারেন্সিয়েশনটা পড়ো নাই, যার ফলে ইন্টিগ্রেশন তোমাদেরকে শেখাতেই পারতেছি না। আমি ভয় পাচ্ছি আমি কিভাবে তোমাদেরকে এই ইন্টিগ্রেশন শেখাবো। কারণ ডিফারেন্সিয়েশন যদি শিখতে জিজ্ঞেস করলে যখন পারতে, তখন কিন্তু তোমার জন্য সহজ হতো। যুদ্ধ করতে হলে অস্ত্র চালাতে হয়, অস্ত্র চালানো জানতে হয়, তাই না? এখন অস্ত্র দেওয়া হলো, সবই দেওয়া হয়েছে, কিন্তু অস্ত্র চালানো শিখি নাই, তাহলে কিন্তু আমাকে দিয়ে যুদ্ধ হবে না। এটাও কিন্তু ম্যাথমেটিক্যাল যুদ্ধ। তো আমি এখানে এই স্লাইডটা তোমাদেরকে গ্রুপে শেয়ার করে দিচ্ছি। আজকে আর পড়াচ্ছি না। 8টি ফর্মুলা পড়িয়েছি। এই 8টি ফর্মুলা আমরা যদি পারি, তাহলে পরবর্তী ক্লাসে আরো কিছু ওই 8টা ফর্মুলা রিলেটেড এক্সাম্পল তোমাদেরকে দিব। আর আগামী শুক্রবারে, তোমরা শুক্রবারে ওই সব, আমার কাছে মনে হয় আমি সত্য মিথ্যা বলতে পারবো না,